নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আপনারা জানেন যে দেশের রাজনীতিতে গত 48 ঘন্টায় একটা বড় সড়ো বদল হয়ে গিয়েছে। আপনারা হয়তো সবাই পশ্চিমবঙ্গের ভোটের দিকে নজর রেখেছেন, আমরাও রাখছি, কিন্তু সারা দেশের রাজনীতি সেটা তো এড়িয়ে চলবার মতন নয়। কারণ সেখানেও ভারতীয় জনতা পার্টি যে স্ট্র্যাটেজি নিয়ে চলছে, অন্যের দল থেকে লোক নিয়ে এসে একদম নিজের দলে সামিল করা, সেই জায়গাটা কিন্তু একটা বড় সড়ো দ্বন্দ্ব তৈরি হয়েছে। অর্থাৎ রাঘব চাড্ডা সহ যে 7 জন রাজ্যসভার সাংসদ বিজেপিতে জয়েন করেছেন এমন জানিয়েছেন রাঘব চাড্ডা নিজে, সেই 7 জনকে কি এবার রাজ্যসভার সদস্য পদ সেটা থেকে সরানো হতে পারে, তেমন একটা প্রেক্ষিত তৈরি হয়েছে। এবং সরাসরি এই মুহূর্তে সেটাকে নিয়ে চিঠি পর্যন্ত লেখা হবে রাজ্যসভার সভাপতি সিপি রাধাকৃষ্ণন তাকে। এবং এই মুহূর্তে একদম রাজ্যসভার মধ্যে যে মূল দ্বন্দ্বটা, যে রাঘব চাড্ডা তিনি সম্পূর্ণ পার্টি ভেঙে নিয়ে চলে গিয়েছেন, তাই জন্য তার বক্তব্য যে আমার ওপর দল বদল আইন যেটা সেটা লাগু করা যায় না, কারণ আমি সম্পূর্ণ পার্টিটাই ভেঙে নিয়ে চলে গেছি। আর অন্যদিকে সঞ্জয় সিং তিনি কি বলছেন, তিনি বলছেন যে অবশ্যই দল বদল কানুন হবে এবং অবশ্যই তাদের আগে রাজ্যসভার সাংসদ পদ সেখান থেকে ইস্তফা দিতে হবে, তার পরবর্তীতে আমরা মেনে নেব যে তারা দল বদল করেছে। তো সম্পূর্ণটা মিলে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট, কারণ অবশ্যই গুরুত্বপূর্ণ, তার কারণ একটা নতুন পার্টি অরবিন্দ কেজরিওয়াল তৈরি করেছিলেন, আম আদমি পার্টি। ঝাঁটা যাদের একদম সিগনেচার, যাদের প্রতীক হচ্ছে ঝাঁটা, একদম সাফ করে দেবে তারা সমস্ত দুর্নীতিকে, সেটা তাদের মূল বক্তব্য ছিল। সেই জায়গা থেকে এই মুহূর্তে তারা সরে এসেছে, তাদের মূল যে লক্ষ্য ছিল সেখান থেকে তারা সরে এসেছে, এটা রাঘব চাড্ডা বলছেন। এবং বলে তিনি কি করছেন, যাদের বিরুদ্ধে লড়াই ছিল গত পরশুদিন পর্যন্ত তাদের সঙ্গেই তিনি কোথাও গিয়ে যুক্ত হয়ে গিয়েছেন। তার বক্তব্যটা আপনারা আগে শুনুন, তারপর আসছে এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যায় সঞ্জয় সিং কি বলছেন, তাদের সদস্য পদ যেতে পারে কিনা, প্রত্যেকটা জিনিস আলোচনা করব। हम अपना करियर बनाने के लिए राजनीति में नहीं आए थे। हम लोग अपना करियर छोड़ के देश के लिए राजनीति में आए थे। और यदि देश के लिए काम इस पार्टी में नहीं हो पा रहा है, वो इसलिए क्योंकि अब आम आदमी पार्टी वो पुरानी वाली आम आदमी पार्टी नहीं रही। और पिछले कुछ सालों से आप लोग लगातार मुझसे पूछ रहे थे कि राघव जी, आप 1 साल से पार्टी की गतिविधियों से अलग क्यों नजर आते हैं, पार्टी से किनारा क्यों कर लिया। तब मैं कुछ बोलता नहीं था, मैं प्रयास कर रहा था कि चीजें बेहतर हों। लेकिन आज मैं आपको असल कारण बताता हूं कि क्यों मैंने पार्टी की गतिविधियों से अपने आप को अलग कर लिया। और उसका कारण यह है क्योंकि मैं उनके गुनाह में शामिल नहीं होना चाहता था, मैं उनकी दोस्ती के काबिल नहीं था, क्योंकि मैं उनके गुनाह में शामिल नहीं था। আপনারা শুনলেন রাঘব চাড্ডার বক্তব্য। রাঘব চাড্ডা বলছেন যে আম আদমি পার্টির সঙ্গে আমরা যুক্ত হয়েছিলাম সেই আম আদমি পার্টি আর নেই। প্রত্যেক দলবদলু নেতাই এই একই কথা বলেন, আমরা তাই শুনতেই অভ্যস্ত বিভিন্ন জায়গায়, কিন্তু তাদের ওপর দলবদল আইনটা লাগু হবে কিনা এটা গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট এই মুহূর্তে। এবং সেটা নিয়েই একদম সরাসরি সঞ্জয় সিং, আপনারা জানেন রাজ্যসভায় অন্যতম একজন মুখ, বিরোধীদের পক্ষ থেকে তো বটেই, এবং আম আদমি পার্টির অন্যতম একজন মুখ, এবং তিনি লিডার অফ দা আম আদমি পার্টি ছিলেন। তো সেই জায়গা থেকে সঞ্জয় সিং বলছেন যে রাঘব চাড্ডা এবং সম্পূর্ণভাবে যে 7 জনের নাম রাঘব চাড্ডা উল্লেখ করেছেন, তার মধ্যে আছেন অশোক মিত্তল, তার মধ্যে আছেন সন্দীপ পাঠক, এই দুজনকে দুদিকে নিয়েই রাঘব চাড্ডা একদম বৈঠকটা করেছিলেন। এবং নীতিন নবীনের হাত থেকে লাড্ডুও খেয়েছেন এই দুজন, আমরা দেখতে পেয়েছি রাঘব চাড্ডাও নিজে লাড্ডু খেয়েছেন। তো সেই 3 জন বাদে যাদের কথা রাঘব চাড্ডা উল্লেখ করেছেন তাদের নামটা কি, হরভজন সিং ক্রিকেটার, প্রাক্তন ভারতবর্ষের বোলার ছিলেন, তিনি ক্রিকেট খেলতেন। এবং স্বাতি মালিয়াল, আপনারা জানেন খুব ভালো বক্তা হিসেবে পরিচিত হয়েছিলেন খুব কম দিনের মধ্যেই স্বাতি মালিয়াল। এবং তার সঙ্গে রাজেন্দ্র গুপ্তা এবং বিক্রম সিং সাহানি, এই যে মানুষজন রয়েছেন, মোট 7 জন রাঘব চাড্ডা যাদের কথা উল্লেখ করেছেন, তাদের সম্পূর্ণভাবে আগে রাজ্যসভার সাংসদ পদটা ছাড়তে হবে, এমন সরাসরি হুমকি কিংবা ওয়ার্নিং দিচ্ছেন সঞ্জয় সিং। তিনি বলছেন, আমি মাননীয় রাজ্যসভার সভাপতিকে একটি চিঠি দেব যেখানে রাঘব চাড্ডা, অশোক মিত্তল এবং সন্দীপ পাঠককে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার কারণে রাজ্যসভার সদস্য পদ থেকে অযোগ্য ঘোষণা করার দাবি জানানো হবে। অর্থাৎ তারা আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ
হয়ে গিয়েছিলেন, তাদেরকে ভোট দিয়েছিল আম আদমি পার্টির বিভিন্ন জায়গার যে বিধায়করা রয়েছেন। আর আপনারা জানেন যে বিধায়কদের ভোটে রাজ্যসভার সাংসদ মনোনীত হন, তো আম আদমি পার্টি তাদেরকে ভোট দিয়ে পাঠিয়েছিল রাজ্যসভায়, এবং তিনি একদম সংবিধানের স্কেডিউল অনুযায়ী একদম বলে দিচ্ছেন, তার কারণ এটি সংবিধানের 10ম তফসিলের অধীনে স্বেচ্ছায় নিজ দলের সদস্য পদ ত্যাগ করার সমতুল্য। অর্থাৎ কোনো মানুষ যদি নিজের দল থেকে, নিজের পদ থেকে নিজেকে সরিয়ে রাখতে চান, সেই জায়গাটা একদম সংবিধানের 10তম উপধারা অনুযায়ী কিন্তু ভারতবর্ষে রয়েছে, এবং দল বদল যে আইন সেটাও লাগু হয়, এবং সেটাও এই মুহূর্তে 10তম যে উপধারা সেটা অনুযায়ী লাগু হয়। এবং রাঘব চাড্ডা এবং তার সঙ্গে যে 7 জনকে ভাঙিয়ে নিয়ে তিনি চলে গিয়েছেন, সেই ক্ষেত্রে এই আইনটা লাগু হবে। এবং আমি একদম রাজ্যসভার সভাপতি তাকে চিঠি লিখে বলবো যাতে তাদেরকে এই মুহূর্তে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তাদের সাংসদ পদটা কেড়ে নেওয়া হয়। এই মুহূর্তে রাঘব চাড্ডা সেই নিয়ে কি বলছেন, তিনি বলছেন যে আমি শুধুমাত্র দল বদল করিনি, আমি সম্পূর্ণ পার্টিটাকেই ভেঙে নিয়ে আমার সঙ্গে চলে এসেছি। কারণ তার বক্তব্য 10 জন ছিলেন রাজ্যসভার সাংসদ আম আদমি পার্টির তরফ থেকে, তার মধ্যে 7 জন তার সঙ্গে রয়েছেন, অর্থাৎ 2/3, 3 ভাগের 2 ভাগ তার সঙ্গে রয়েছে। এবং সেই জায়গাটা যদি তিনি এস্টাবলিশ করতে পারেন, তাহলে তার উপর দলবদল আইন হয় না। অর্থাৎ কোথাও গিয়ে আপনারা বুঝতেই পারছেন, বিজেপি এই মুহূর্তে সম্পূর্ণ প্ল্যানটা রাঘব চাড্ডাকে দিয়ে করিয়েছিল, এবং রাঘব চাড্ডাকে সামনে রেখে আম আদমি পার্টিকে, যেহেতু এই মুহূর্তে তারা ক্ষমতাতেও নেই, আম আদমি পার্টি দিল্লিতে ক্ষমতাতেও নেই, কিন্তু তথাপি আম আদমি পার্টিকে এই মুহূর্তে আটকানো যাচ্ছে না, অরবিন্দ কেজরিওয়াল, সঞ্জয় সিং এদেরকে আটকানো যাচ্ছে না, সেই জন্য তাদের সম্পূর্ণ পার্টিটা ভেঙে দেওয়ার কথা তারা ভাবনা চিন্তা করেছে এবং সেটা বাস্তবায়িত করেছে। এই যে প্ল্যান, সেখানে কোথাও গিয়ে এই মুহূর্তে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। যখন সঞ্জয় সিং বলছেন যে আমি চিঠি লিখবো, রাঘব চাড্ডা বলছেন যে আমাদের উপর দলবদল আইন লাগু করা যায় না। অর্থাৎ কোথাও গিয়ে এই মুহূর্তে ভারতবর্ষের রাজনেতারা প্রত্যেকবারই আমাদেরকে সারপ্রাইজ করেন, যখন রাঘব চাড্ডার পুরোনো দিনের কথাগুলো আমাদের মনে পড়ে যায়, যে এরকম কোনো টাকাই এখনো পর্যন্ত স্থির হয়নি যে রাঘব চাড্ডাকে কিনতে পারে, আম আদমি পার্টিকে কিনতে পারে। কিন্তু রাঘব চাড্ডা রাতারাতি চলে গেলেন, তো একদম সরাসরি যাদের সঙ্গে ঝগড়া ছিল তাদের সঙ্গে একদম রীতিমতন হাত মেলালেন, এবং সেই জায়গাটা নিয়েই এই মুহূর্তে বিস্তর আলোচনা হচ্ছে, বিস্তর কথাবার্তা চলছে, এবং গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট আরো তৈরি হয়েছে। তার কারণ একদম সরাসরি এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করার জন্য তৈরি হয়েছিল আম আদমি পার্টি। তৎকালীন সময় কংগ্রেসের কেন্দ্রীয় সরকারে আম আদমি পার্টি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা নতুন দল তৈরি হলো, এবং হঠাৎ করেই তারা ক্ষমতায় চলে এলো। অরবিন্দ কেজরিওয়াল একদম রীতিমতন যত পড়াশোনা জানা মানুষজন রয়েছেন তাদেরকে রাজনীতিতে এসে ঠেললেন, এবং নিজেও অত্যন্ত তিনি গুরুত্বপূর্ণ পড়াশোনার দিক থেকে ছিলেন। তিনি IIT খড়গপুর থেকে পাশ করেছেন, তারপর তিনি ইউপিএসসি এক্সাম দিয়েছেন, সেখানে তিনি ইনকাম ট্যাক্স কমিশনার পর্যন্ত গিয়েছেন, ইনকাম ট্যাক্স কমিশনার পদে ভারতবর্ষে চাকরি করেছেন তিনি। তো তার পরবর্তীতে তার রাজনীতিতে আসা, এবং সেখান থেকে সম্পূর্ণ বিজেপি বিরোধিতা তারা করতে শুরু করেন যখন বিজেপি ক্ষমতায় আসে 2014 সালে। কিন্তু এই মুহূর্তে তাদেরকে ট্যাকেল করাটা খুব একটা সহজ হচ্ছিল না, তাই জন্য প্রথমে একদম দিল্লি থেকে তাদেরকে সরিয়ে দেওয়া, এবং এই মুহূর্তে এই অপারেশনটা করার মূল যে কারণটা সেটা কি বলুন তো, সেটা একদম সরাসরি আগামী বছর রয়েছে পাঞ্জাবে বিধানসভা নির্বাচন, এবং তার আগে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে একদম ভিতটা নাড়িয়ে দিতে চাইলো, এবং সেই জায়গা থেকেই পশ্চিমবঙ্গে তারা প্রচার করছে যে ইডি এবং সিবিআই দিয়ে প্রত্যেক তৃণমূল নেতার যাদের সমস্যা রয়েছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদেরকে নাকি বিচার করবে ভারতীয় জনতা পার্টি। এইভাবে যারা ওয়াশিং মেশিনে ঢুকিয়ে সম্পূর্ণ সাফ সূত্র করে দেয় প্রত্যেকটি মানুষকে, সেটা হতে পারে হেমন্ত বিশ্ব শর্মা, সেটা হতে পারে অজিত পাওয়ার, প্রত্যেককে এইভাবে যেভাবে একদম রীতিমতন তাদের সমস্ত অভিযোগ মাফ করে দেয়, তাদের বিরুদ্ধে তোলা মানুষের যত ক্ষোভ ছিল সেগুলোকে মাফ করে দেয়, সেই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে কিসের ভিত্তিতে ভোট লড়ছে, তারা কিসের সুশাসন প্রতিষ্ঠা করবে আপনারা বলতে পারেন? এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে, এবং সামগ্রিকটা রাখলাম আপনাদের সামনে, অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু প্রেক্ষাপট তুলে ধরলাম। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। রাজ্যসভায় পরবর্তীতে এই 7 জনের পরবর্তী ভবিষ্যৎ কি হয় আমরা দেখব, এবং অবশ্যই আপনাদের জানাতে থাকবো সমস্ত আপডেট। ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ভিডিও দেখুন টক টু বাংলা, এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।